হরতাল একটি রাজনৈতিক কর্মসূচির সবচেয়ে চূড়ান্ত পর্যায়। এর মধ্যে দিয়ে জনগণের সামগ্রিক স্বতঃস্ফূর্ততা যাচাই করার সুযোগ হয় এবং তারা যে এখানে সমর্থন দিচ্ছেন সেটা বোঝা যায়। এখনকার হরতাল বলতে আমরা যা বুঝি, রাজপথ বন্ধ, অফিস বন্ধ, কলকারখানা বন্ধ থাকে, যানবাহন চলে না। সেরকমটা শুরু হয়েছিল 1919 সালে। রাওলাট অ্যাক্ট বলেছিল, খুব দমন পীড়নমূলক একটি আইন। গান্ধী তখন বললেন যে সহকর্মীদের আমরা হরতাল করব, সব কিছু বন্ধ রাখব। এই হরতালগুলোতে কিন্তু মানুষ দলে দলে রাজপথে নেমে আসতো। পাকিস্তান আমলে বাংলাকে অন্যতম রাষ্ট্রীয় ভাষা এবং পূর্ব পাকিস্তানের প্রাদেশিক ভাষা, সরকারি কাজের ভাষা করার দাবিতে 48 সনের 11ই মার্চ হরতাল পালিত হলো এবং সেটা পিকেটিং করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন গ্রেপ্তার হয়েছিলেন। এইটার ধারাবাহিকতায় কিন্তু এই যে 21শে ফেব্রুয়ারির হরতাল পালিত হলো। 60-এর দশকে আমরা যখন আয়ু বিরোধী সংগ্রামে প্রথম হরতালটি করি 17 সেপ্টেম্বর 1962 সালে, সেই হরতালে ব্যাপক ধরনের একটা প্রচার অভিযান চলতো এবং সেই প্রচারে আমরা মানুষের কাছে যেতাম, কথা বলতাম। গণসূত্রে গণ আন্দোলনেও হরতাল করার জন্য বিস্তৃত ক্যাম্পেইন প্রোগ্রামগুলো থাকতো, ছাত্ররা সেখানে তাদের ভূমিকা রেখেছেন। ঠিক রাজনৈতিক দলের নেতারাও যখন হরতাল আহ্বান জানিয়েছেন, মোল্লা ভাসানী তিনি নিজে হরতালে পিকেটিং করেছেন। 71 সনে 1 মার্চ যখন ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলো, তখন কিন্তু ওই দিনই সব মানুষ রাজপথে নেমে এসেছিল। সেটা বলবো আমরা অঘোষিত হরতাল দুপুর থেকে। বঙ্গবন্ধু 2রা মার্চ থেকে 6 মার্চ পর্যন্ত হরতাল ডাকলেন। এখনকার মতো কিন্তু সারাদিন হরতাল ডাকেননি, তিনি দুপুর পর্যন্ত হরতাল ডেকেছেন। দুপুরের পরে যেন রিক্সা চালকদের সমস্যা না হয়, দুপুরের পরে যেন যানবাহনে মানুষ নিজের কাজগুলো করতে পারে। 82 থেকে 90 বলবো, যখনই আমরা হরতাল পালন করেছি সেই হরতাল কিন্তু পালিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ যারা ছিল, মধুর ক্যান্টিনে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। সেই সময় ছাত্র সংগঠনগুলো, গণসংগঠনগুলো পাড়া মহল্লায় খুব সক্রিয় ছিল, বিভিন্ন এলাকায় খুব সক্রিয় ছিল। ফলে সেটার কারণে খুব দ্রুত কর্মসূচি ছড়িয়ে পড়ত। 27 নভেম্বরে মিলনের মৃত্যুর পরের দিনের ঘটনা আমরা যদি মনে করি, সেদিন আসলে গণ অভ্যুত্থানই ঘটেছিল। এবং তারপরেও কিন্তু সেই লাগাতার হরতালের মধ্য দিয়ে আমরা এরশাদের পতনের দৃশ্যটি আমরা দেখেছি। পূর্বকালে যখন আমরা ছাত্র রাজনীতি করতাম, হরতালের সময় ভোরবেলা রাস্তায় নেমে পিকেটিং করা এটা একটা উৎসবের মতো ছিল। আজকের হরতালগুলোতে কখনো বিরোধী দল নেতাদের রাস্তায় দেখা যায় না, কর্মীদেরও দেখা যায় না। হরতালে আজ হঠাৎ ছুটি, দাঙ্গা পুলিশ নামছে পথে, দুলি দিয়ে মোরগ ছুটি, বাতাস কিল্লা পথে। ছুটির খেল্লা কাজের দিনে, বন্ধ কাজের ব্যস্ত ঘানি, আসছে বাতাস রাস্তা চিনে, থামলো কাজের ঘ্যান ঘ্যানানি। হরতালে আজ সকালটাকে
বলছি ডেকে কেমন আছো, দুজনের দেখা যায় যে কোনো কথাই হয় না সারাদিন, রাতেও হয় না। আমি টায়ার্ড হয়ে আসি, ও আসে। ইমার্জেন্সি হয়তো কিছু থাকলে দু একটা কথা হয় বা বলে রাখি যে সকালে এটা বলবো। আজকের এখনো কোনো প্ল্যান নেই, আজকের প্ল্যান শুধু বাসায় থাকা, ঘর গোছাবো, পরিষ্কার করবো। আজকে এই হরতালের কারণে দেখা যাচ্ছে যে আমরা হয়তো দুইজনকে পাচ্ছি, বা আমাদের ফ্যামিলি যে প্রতিষ্ঠানটা সেখানে এই যে সময়টা দিতে পারছি। দরকার ছিল, আমার মনে হয় আমার জন্য হরতালটা দরকার ছিল। তোমার জন্য হরতাল ডেকেছি। হাতের লেখা ভালো না, হরতালটা ক্লিয়ার হয় নাই। দোয়া করি তোমার প্রত্যেকটা বার্থডে যেন হরতাল আসে। আমরা এখন একটা শব্দ বলি যে শিথিল হরতাল, ঢিলে ঢালা হরতাল। ওইটা কিন্তু 80-র দশকের শেষ দিকেও কিছুটা দেখা গেল। অর্থাৎ কিছু রিক্সা চলে, কিছু যানবাহন চলে, অলিগলিতে কিছু দোকানপাট খোলা থাকে। অর্থাৎ সর্বাত্মক যে অংশগ্রহণ সেটা আস্তে আস্তে কমে যাচ্ছিল, এবং তখন এই হরতালের পিকেটিংয়ের জন্য, হরতালের প্রচারের জন্য কিছু পটকা ফুটানো, এইসব, ওইটাকে বলা হতো সাউন্ড এফেক্ট। 90-তে কিন্তু আমাদের একটা রাজনৈতিক সমঝোতা হয়েছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে। সেদিন সবাই ঐক্যবদ্ধভাবে এই কথাটি বলেছিল যে আমরা দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে চাই, আমাদের মধ্যে কিছু চুক্তি হওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা পরবর্তীতে সেটি দেখতে পাইনি, এবং একটা সংঘর্ষ, সংকট থেকেই গেছে। ও সকাল থেকে মাঠে নেমে ইটপাটকে হাতে নিয়ে পুলিশ র্যাবে পেরিয়ে ভাঙছে গাড়ি, ক্রিকেটারে বাধা দিলে নেতা বলে। যে কোনো অস্ত্রই যদি বেশি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এটা ভোতা হয়ে যায়। 91 থেকে 96 যে 173 দিন হরতাল, আজকের যারা ক্ষমতাসীন তারা সেটি দিয়েছিলেন। সর্বোপরি তারা বলেছিলেন যে একটি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, এটার জন্য তারা জ্বালাও পোড়াও করেছেন। তারপরে জাতীয়তাবাদী দল বিএনপিও একমত হয়েছে যে ঠিক আছে, আমরা এটিতে এগ্রি করছি। 1996 সালের 15ই ফেব্রুয়ারি যখন একটি নির্বাচন হলো, যে নির্বাচনে ব্যাপক সহিংসতা হয় এবং একটি সংসদ গঠিত হয়, সেই সংসদ বাতিলের দাবিতে 1996 সালের মার্চ মাসে আবার অনেকটা 71-এর মতো অসহযোগ কর্মসূচি পালিত হয়, এবং সেখানে চট্টগ্রাম বন্দর পর্যন্ত বন্ধ হয়ে যায়। এখনকার হরতালে উৎপাদন ব্যাহত হয় না, ক্ষতিগ্রস্ত হয় ইমেজ, ক্ষতিগ্রস্ত হয় জনজীবন, স্বাভাবিক জনজীবন ক্ষতিগ্রস্ত হয়। যারা হরতাল আহ্বান করছেন প্রথমত তারা স্বাভাবিক জনজীবনকে, যে স্বাভাবিক যাত্রা সেটাকে থামিয়ে দিয়ে জনগণের ভোগান্তি বাড়াচ্ছেন। আবার যেটা করছেন সেটি হচ্ছে, যে বোমা মারে সে তো জানে যে বোমা মারার সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশনে যাবে, সে দৌড়িয়ে পালিয়ে যায়, সেফ সাইডে যায়, মাঝখান থেকে বিপদে পড়ে হয়তো একজন নিরীহ মানুষ। অত্যন্ত কৌশলে নিরীহ মানুষকে আইন শৃঙ্খলা রক্ষাকারী মুখোমুখি করছে একটি রাজনৈতিক দলের কর্মী। চারিদিকে যখন মানুষের অন্য কোনোভাবে প্রতিবাদের আর কোনো সুযোগ থাকে না, তখন হরতাল ছাড়া আর কোনো উপায় নেই। এই কারণে আমরা এটি ব্যবহার করছি। কিন্তু তারপরেও আপনি দেখুন যে আজকে 4 বছর অতিক্রম হয়েছে, আমরা মাত্র 20টি হরতাল করেছি। আমরা চেষ্টা করেছি মানববন্ধনের মতো কর্মসূচি দিয়ে, আমরা চেষ্টা করেছি গণমিছিলের মতো কর্মসূচি দিয়ে, আমরা চেষ্টা করেছি প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ দিয়ে আমরা করে যাব। কিন্তু আপনি দেখেছেন যে মানববন্ধনেও তারা দাঁড়াতে দেয়নি। ফুটপাত থেকে লাঠিচার্জ করে নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে বেধড়ক লাঠিপেটা করে রক্তাক্ত করে তারা সেটাকে বানচাল করেছেন। আর যুবলীগ ছাত্রলীগকে তো সশস্ত্র করে তারা দমনের প্রক্রিয়া চালিয়েছে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের হরতাল প্রতিহত করবার কোনো সিদ্ধান্ত নেই। অতি উৎসাহী কিছু নেতাকর্মী হরতাল প্রতিরোধের নামে গিয়ে রাস্তায় নামে, এবং রাস্তায় নামে বরং তারা সরকারের উপকার না করে সরকারের ক্ষতিই করে। যখনই হরতাল ডাকা হলো তার 2 দিন আগে থেকে দেখা গেল গ্রেফতার, রাজনৈতিক কর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদের বাড়িতে বাড়িতে হানা দেওয়া হচ্ছে, তাদেরকে না পেলে তাদের পরিবারের উপরে নির্যাতন করা হচ্ছে। এই ঘটনাটা যখন আসে তখনই দেখা যায় যে কখনো কখনো এটা একটা সহিংসতায় পরিণত হয়। সমস্ত রাজনীতির মধ্যে এক ধরনের সহিংস প্রবণতা
ডেভেলপ করেছে। আজকের হরতাল এটা ডরতাল হয়ে গেছে, বলতে পারেন যে কিছুটা জনবিচ্ছিন্নতার কারণে এটা হয়েছে। কারণ জনগণকে জোর করে হরতাল পালন করতে বাধ্য করা, এ ধরনের একটা মানসিকতা বা প্রবণতা এখানে বিদ্যমান। হরতালই সম্ভবত একটি রাজনৈতিক দলের জন্য, বিশেষ করে বড় দলগুলোর জন্য সবচেয়ে সহজ কর্মসূচি। ছোট দলগুলোর জন্য সহজ কর্মসূচি, কারণ তাদের একটি বড় রাজপথে সমাবেশ করার ক্ষমতা নেই, হাজার হাজার লোক জমায়েত করার ক্ষমতা নেই। তার চেয়ে গণমাধ্যমে একটি খবর পৌঁছে দেওয়া হলো যে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল। রায় প্রত্যাখ্যান করে বিভিন্ন স্থানে শিবিরে তাণ্ডব, কাল আবারও হরতালে ডাক। তার দায়িত্ব শেষ। মানুষ কিছুটা ভয়ে, কিছুটা সাউন্ড এফেক্টে, কিছুটা পুলিশি বাড়াবাড়ি তৎপরতার জন্য আতঙ্কিত হয়ে রাজপথে যানবাহন কমে আসে। যাও বেগে যাও। এই সহিংসতাটার কারণে কিন্তু হরতালের দিন পিকেটিংয়ে বা অন্য জায়গায় কর্মীদের উপস্থিতি আর পাওয়া যায় না। আরেকটি কারণেও পাওয়া যায় না, সেটা হচ্ছে ঘন ঘন হরতাল। যে অনেক সময় জনগণ এমনকি ভালো করে জানেও না যে কি কারণে হরতাল। কালকে রাতে যখন হরতালটা দেওয়া হলো, তো আজকে 4 তারিখে আমার কিন্তু ভেন্যুটা ভাড়া করা, ভেন্যুর টাকা অলরেডি পে, আমার লাইট সাউন্ড অলরেডি পে, পুরো কাজটা বন্ধ। এখানে আমার আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি, আমার ক্লায়েন্টের ক্ষতি, সব। আরে খারাপ কি, আজকে আমি বাজার না করলে আজকে আমার কি চলবো না। বাসা ভাড়া দিতে হয় 7,000, একটা স্কুলের খ্যাপ ছিল 250-300 টাকা দিত, এটা তো বন্ধ। আইজও বন্ধ, কাইলও বন্ধ, হরতালে। হরতাল কর্মসূচি কখনো কখনো আন্দোলনের বিরুদ্ধের হাতিয়ারও হয়ে যায়। যেমন আজকে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে সমগ্র জনগণ একমত, কিন্তু তাদের মুক্তির দাবিতে যদি আজকে কেউ হরতাল ডাকে, সেই হরতালকে আমি কিভাবে দেখব? সেই হরতাল কর্মসূচিকে কি আমি বলবো জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে কি? হরতাল আহ্বান করবার অধিকার একটি রাজনৈতিক দলের আছে, তেমনি হরতাল পালন করবার বা না করবার একটি স্বাধীন নাগরিক অধিকার প্রত্যেকটি নাগরিকেই রয়েছে। কিন্তু আমাদের দেশে হরতালের নামে যেভাবে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, হরতালের পূর্ব রাতে যখন গাড়ি ঘোড়া চলাচলের উপর কোনো ধরনের বাধা নিষেধ নেই, সেই সময়ে জ্বালাও পোলাও করে যেভাবে একটা আতঙ্ক সৃষ্টি করে মানুষকে রাস্তায় বেরোতে বাধাগ্রস্ত করা হচ্ছে, এটি কোনো গণতান্ত্রিক অধিকার নয়। সবচেয়ে ভয় বেশি যে আগুন দেওয়াটা, বাসে আগুন দেওয়া। কিছুদিন আগে বাসের এরকম আগুন লাগছে, মালিক কাটতেছে, কিন্তু ওইটাই সে তার বাস, ওইটাই সে ড্রাইভ করে। এখন এই যে তার সংসারটা চলবে কি করে? হরতালগুলো আর জনগণের কর্মসূচি তেমনটি নেই। রাজনৈতিক দলগুলোর নিজস্ব কর্মসূচি হয়ে আছে, মিটিং মিছিলে রাজনৈতিক দলের কর্মীরাই আসে, আর গণমাধ্যম হচ্ছে ব্যাপকভাবে এইসব কর্মসূচিকে ব্রেকিং নিউজ ইত্যাদি এটা প্রচার করে দেয়। আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি দুই দিকেতেই রই, পরাণ জলাঞ্জলি দিয়া রে। আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি দুই দিকেতেই রই, পরাণ জলাঞ্জলি দিয়া রে। আমি বড় রাস্তায় দাঁড়ায়
যখন মনে হয় আচ্ছা ওই জায়গায় যদি আমি থাকতাম, এই ইনজুরিটা যদি আমার হতো তখন কেমন লাগতো, তাহলে কতগুলো দিন আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলতাম। হয়তো এমনি মরে গেল ভালো হইতো, কিন্তু এরকমভাবে মানুষকে হত্যা করা সালের আগস্টে পাকিস্তান প্রতিষ্ঠার পর এ পর্যন্ত আমাদের ভূখণ্ডে জাতীয় ভিত্তিক হরতাল আহ্বান করা হয়েছে 407টি। এর বাইরেও স্থানীয় হরতাল হয়েছে, সেগুলোর সংখ্যা 1014টি। এই হরতালে অন্তত 350 জনের মৃত্যু হয়েছে, আহত 16,000-এর বেশি, গ্রেপ্তারের সংখ্যা অন্তত 20,000। আমি হরতালই চাই না ভাই, আমি কোনো হরতালই চাই না। এটা একটা রাজনৈতিক আন্দোলনের হাতিয়ার, অধিক ব্যবহার এটা ভোতা হয়ে যায়, আসলে এখন ভোতা হয়ে গেছে। আমার কখনো কখনো মনে হয় গণমাধ্যম হরতাল হবে এই প্রচারটি বন্ধ করে দেয়, তাহলে রাজনৈতিক দলগুলো নিজস্ব শক্তিতে সেই 70-এর দশকে বা 60-এর দশকের হরতাল, যে জনগণের কাছে গিয়ে বলতে হবে যে এই দাবিতে আমরা হরতাল করেছি, আপনারা সমর্থন দেন। চেষ্টা করা উচিত আলোচনায় বসে এই সমাধান কিভাবে করা যায়। আমার কাছে গণ সমাবেশের কোনো বিকল্প নেই, গণমিছিলের কোনো বিকল্প নেই, বরঞ্চ সেই জায়গাটা চেষ্টাটা বোধহয় আমরা দীর্ঘদিন ধরে ওটার প্রতি মনোযোগ দিচ্ছি না। আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং উন্নত বাংলাদেশ নির্মাণের স্বার্থে হরতালের রাজনৈতিক কর্মসূচি পরিহার করে তাদের প্রতিবাদের ভাষা হিসাবে অথবা তাদের প্রতিরোধের কার্যকর পদক্ষেপ হিসাবে তারা বিকল্প কোনো রাজনৈতিক কর্মসূচি যেন চিন্তা করেন এবং গ্রহণ করেন। আপনাদের রাজনৈতিক সমস্যা আপনারা রাজনৈতিকভাবে সমাধান করেন, কিংবা অথবা আপনারা হরতালের বিকল্প কোনো একটা পন্থা বাইর করেন। মানুষের ব্যবসা বাণিজ্য বেড়েছে, লোক সংখ্যা বেড়েছে, কাজ বেড়েছে, এখানে আনুমানিক 1000 কোটি টাকা ক্ষতি হয় প্রতিদিন। হরতালের মধ্যে তো এটা তো ঠিক যে জীবনযাত্রার যে স্বাভাবিক গতি এটা ব্যাহত হয়, অর্থনীতির চাকা বন্ধ থাকার কারণে দেশে জাতীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়। অন্য প্রতিবাদের ভাষাগুলো যদি জারি থাকতো তাহলে আমরা এটার এরকম প্রয়োগ করতাম না। রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা, সীমান্ত হত্যার বিরুদ্ধে আজকে এবং হরতাল সফল করি। হঠাৎ দেশে শঙ্খ শোনায়, দেখি ওই ভোরের পাখির গান।